This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জুরা। এই মুহূর্তের বড় খবর, নিজের বাড়িতেই আক্রান্ত অভিনেতা সাইফ আলী খান। সাইফের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে। লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা। আর কি খবর পাচ্ছি আমরা, কেমন আছেন অভিনেতা এই মুহূর্তে? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্বতী। কড়া সিকিউরিটি থাকে তো এই বাংলোগুলোর সামনে, তারপরেও এরকম ভাবে কি করে একজন ঢুকে পড়লো এবং হামলা চালানো হলো? কেমন আছেন সাইফ এখন? মঞ্জিরা, বলিউডে এই মুহূর্তে সেটা নিয়েই উঠবে। এটি গতকাল রাতের ঘটনা, যখন আমরা দেখতে পাচ্ছি যে সাইফ আলী খানের বান্দ্রার যে বাড়ি, সেইখানেই এইরকম একটা ঘটনা ঘটেছে এবং তার উপর যে আঘাত এসেছে দুষ্কৃতী থেকে, তার উপরে ছুরির আঘাত করা হয়েছে এবং আঘাত গুরুতর ছিল বলেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই মুহূর্তে তার শরীরের অবস্থা কিরকম, আঘাত কতটা গুরুতর, তার আপডেটের জন্যই বলিউডও অপেক্ষা করে রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভাস্বতী, সাইফ এখন কেমন আছেন, তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে পারছি আমরা? তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার জন্যই সকলে অপেক্ষা করছেন। হাসপাতালের তরফ থেকে এখনো সেরকম কোনো তথ্য জনসমক্ষে আনা হয়নি। ভাস্বতী, আপাতত তোমাকে ধন্যবাদ। আজ সকালে আরো একটা খবরের দিকে আমাদের নজর রয়েছে, কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ইডির হানা। সাত সকালে কলকাতায় এবং হাওড়ায় ইডির হানা। ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ। দীপক জৈনের বাড়িতে ইডির তল্লাশি। এই মুহূর্তে তাদের কি গতিবিধি জানবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সোমা। দেখো, আজ সকাল থেকে কিন্তু এই যে তদন্তকারী আধিকারিকেরা তারা কলকাতা, হাওড়া সহ ৩ জায়গাতে কিন্তু এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান শুরু করেছে। ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা কাণ্ড এবং সেই কাণ্ডে কিন্তু এই অভিযান। আমরা গত ডিসেম্বর মাসে দেখেছি একটি স্টিল কোম্পানির ডাইরেক্টর, তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং কয়েক কোটি টাকা সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বা সেই সূত্র ধরেই কিন্তু আজকে হাওড়া শিবপুরের দীপক জৈন নামে এক ব্যক্তি, এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা এবং বেহালাতে সেখানেও কিন্তু পৌঁছে গেছেন ইডি এবং সেখানেও তল্লাশি অভিযান চলছে। এই যে ৬,০০০ কোটি টাকার যে ব্যাংক প্রতারণা কাণ্ড হয়েছে তাতে সময় এখনো পর্যন্ত তল্লাশি হাওড়ার বেহালাতেই হচ্ছে, আর কোথাও কি হচ্ছে না? দেখো, হাওড়াতে হচ্ছে এবং বেহালার দুটি জায়গাতে এই ৬,০০০ কোটি টাকার যে প্রতারণা, সেই প্রতারণার তদন্ত তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ। বহুতল ভাঙছে আমরা দেখেছি, হেলে পড়ছে বহুতল, সেটাই আমরা দেখেছি। দায় এড়ানোর খেলাও তাই গতি পেয়েছে। বাম জামানায় ৩ তলা পর্যন্ত বাড়ি তুলতে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি। তৃণমূল পরিচালিত পুরসভা সেদিকেই আঙুল তুলে হাত ধুয়ে ফেলতে ব্যস্ত। বেআইনিভাবে নির্মাণের কারণেই ভেঙে পড়ল বিদ্যাসাগর কলোনির বহুতল। কোনো অনুমোদন না নিয়েই এই বহুতলটি তৈরি হয়েছিল, দাবি পুরসভার। এ নিয়ে বামেদের ঘাড়েই দোষ চাপালেন মেয়র। বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নেয়, করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। ওই কলোনি এলাকাগুলো প্রথমে জলাজমি ছিল, সেগুলো ফিলিংও হয়েছে সব লেফট ফ্রন্টের সময়। টালিগঞ্জ ও যাদবপুর এই দুটো বিধানসভা এলাকায় রয়েছে বড় বড় কলোনি। কলকাতা পুরসভা এলাকার ৮০% কলোনি রয়েছে ৭টি ওয়ার্ডে। বাকি ওয়ার্ডগুলিতে ছোট ছোট কলোনি থাকলেও তার সংখ্যা কম। পুরসভা সূত্রে খবর, এই কলোনি এলাকায় ৩ তলা পর্যন্ত নির্মাণে নকশার কোনো অনুমোদন নেওয়া হয় না। বাম আমল থেকেই সেই অলিখিত নিয়ম চলে আসছে। কলোনি এলাকায় কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন লাগবে না, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। বাম আমল বলে লাভটা কি? কলকাতা পৌরসভায়
34 বছর বামফ্রন্ট, এর মধ্যে তো বেশ কয়েক বছর তৃণমূলের মেয়র শোভা চ্যাটার্জি, সুব্রত মুখার্জি এরাও তো ছিল। কোনো নথিপত্রে দেখাতে পারবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে। বিদ্যাসাগর কলোনির বহুতল বিপর্যয় মূলত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কতটা বেআইনি কাজকর্ম চলছে কলোনির বিভিন্ন অংশ জুড়ে। আর যখন পর্যাপ্ত নজরদারি নেই তখন প্রমোটাররা ঘুষ দিয়ে এই কাজ করেই চলেছেন। যাদবপুর টালিগঞ্জ এলাকার কলোনিগুলিতে 70 থেকে 80% বাড়ি অনুমোদনহীন। একাধিক বাড়ি কর মূল্যায়ন না হওয়ায় সেখান থেকে পুরসভার ভাণ্ডারে সম্পত্তি কর পায় না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, কলকাতা কর্পোরেশন এবং তার সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ আছে এবং সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলররা টাকা নেয়। এই প্রেক্ষাপটে কলোনি এলাকার বহুতল নির্মাণে আগামী দিন থেকে নির্দিষ্ট করে আইন আনার কথা ভাবনা চিন্তা শুরু করছে কলকাতা পুরসভা। প্রমোটিংয়ের বহুতলের ক্ষেত্রে আইন মেনে করা উচিত এবং আমরা জোরাজোরি করছি আইন মানার, এবং কলকাতা পুরসভার থেকে আমরা বিল্ডিং রুলে রিল্যাক্সেশন দেওয়ার কথাও বলছি, নতুন বিল্ডিং রুল আনার কথাও বলছি, যাতে কলোনির মানুষদের বাড়ি করার মতন আমরা অধিকার দিতে পারি। সূত্রে খবর, কলোনি এলাকায় একতলা হোক বা 4 তলা, নির্মাণ নকশায় অনুমোদন নিতেই হবে, নইলে বাড়ি তৈরি করতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্ত নিতে পারে কলকাতা পুরসভা, কিন্তু সেই নিয়ম করলেও কি বেআইনি নির্মাণ রোখা যাবে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরা বিনোদ সিংহের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মেটিয়াবুরুজের সেই দেশলাই বাক্সের মতো বাড়ির কথা আপনাদের মনে আছে? নিশ্চয়ই মনে আছে। কিন্তু মেটিয়াবুরুজের পর বাঘাযতীন, পরপর ঘটনাগুলো ঘটলো, তারপরেও কিন্তু শিক্ষা হয়নি। ভাঙড়েও রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। তৃণমূলের মদতে খাল বুঝিয়ে অবৈধ নির্মাণ অভিযোগ বিরোধীদের। পাল্টা জবাব তৃণমূলেরও রয়েছে। গুলশান কলোনিতে বহুতল বিপর্যয়। বাঘাযতীনে ভেঙে পড়ল ফ্ল্যাট বাড়ির একাংশ। দুক্ষেত্রেই দেখা গেছে জলাজমি ভরাট করে নির্মাণ হয়েছে, কিন্তু তাতেও ফেরেনি হুঁশ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দেখা গেল জলাভূমি বুঝিয়ে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। বাদ পড়েনি নিকাশি নালাও। হাতিশালার বিস্তীর্ণ এলাকার নিকাশি জল জিরেনগাছা খাল হয়ে বাগজোলা খালে মেশে। সেই জিরেনগাছা খালের ওপরই কিনা গজিয়ে উঠেছে একের পর এক ইমারত। খালে এভাবে মাটি পড়ে থাকে প্রায় সারা বছর ধরে। কারণ কি? তার কারণ এভাবে বিল্ডিং গজিয়ে ওঠা। কার্যত খালে মাটি ফেলে খাল বন্ধ করে নিকাশির অবস্থাটা বেঅবস্থা করে এভাবে বিল্ডিং তোলার অভিযোগ। প্রশাসন ও তৃণমূলের একাংশের মদতে চলছে একের পর এক অবৈধ নির্মাণ। পশ্চিমবঙ্গের অবস্থা এমন দাঁড়িয়েছে, একজন শিক্ষকও অনৈতিকভাবে খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে। ওই যে শিক্ষক খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে, এর পিছনে কোনো না কোনো তৃণমূল নেতার হাত আছে, নাহলে ওনার অত সাহস হতো না। আর পশ্চিমবঙ্গে সবাই জানে তৃণমূলকে টাকা না দিলে কোনো অনৈতিক কাজ করা যায় না। শুধু খাল কেন, তৃণমূল আমলে মাতলা নদীও বিক্রি হয়ে গেছে। সিরাজুল ইসলাম সাপুই নামে এক শিক্ষক হাতিশালা রোডের পাশে জিরেনগাছা খালের ওপর কলাম পিলার তুলে বিল্ডিং নির্মাণ করছেন। নির্মাণের জন্য আনা মাটি পড়ে খাল আরো মজে যাচ্ছে। তবে কোনো ইলিগাল ওয়ার্ক আমরা সমর্থন করি না। নিশ্চিতভাবে এই বিষয়টা খোঁজখবর নেব, এবং আমি যতটুকু জানি ওখানে একটা রাইতি সম্পত্তি আছে যাদের, তারাই কাজ করছে। তো কোনো জলাশয় বন্ধ করে বা কোনো করে কেউ করবে, এটা কোনো সমর্থনযোগ্য নয়। যদিও জমি মালিকের দাবি পঞ্চায়েতের অনুমতির পরই তিনি নির্মাণ কাজ করছেন। একের পর এক বহুতল বিপর্যয়ের পরও অব্যাহত জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ। হুঁশ ফিরবে কবে? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গে দুষ্কৃতরাজ গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে খুনের আসামি ফেরার। 2 পুলিশকর্মী গুলিবিদ্ধ। শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন। কিভাবে ঘটনা ঘটল? জেলা পুলিশের রিপোর্ট তলব নবান্নের। বড়সড় প্রশ্নের মুখে উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা। উত্তরবঙ্গে দুষ্কৃতীদের অবাধ দাপাদাপি। মালদায় তৃণমূলের নেতা ও কর্মী খুনের ঘটনায় যখন পরিস্থিতি উত্তপ্ত, ঠিক তখনই উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ হলেন 2 পুলিশকর্মী। আদালত থেকে জেলে ফেরার পথে শুট আউট।
পুলিশের ওপর গুলি চালিয়ে প্রিজন ভ্যান থেকে ফেরার বন্দী। যেন পুরো সিনেমার চিত্রনাট্য। বুধবার ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার কালীবাড়ি এলাকায়। চিল্লাচ্ছে কি যে গুলি মারলো হ্যাঁ, তারপর বাইরে দেখলাম কি যে অফিসে দুইটাকে গুলি মারছে, তো পড়ে আছে, আমি তাকে উঠাইছি। তারপর উঠাই পাঠালেন? উঠাই অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছি। গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী এএসআই নীলকান্ত সরকার ও কনস্টেবল দেবেন বৈশ্যর পরিস্থিতি গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। স্থানীয় সূত্রে দাবি, খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলম ছাড়া আরও দুই আসামিকে নিয়ে ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে ফিরছিল পুলিশ। জাতীয় সড়ক ধরে 23 কিলোমিটার দূরে পাঞ্জিপাড়ায় পৌঁছয় প্রিজন ভ্যান। তখন গাড়িতে 4 পুলিশ কর্মী ও চালক। স্থানীয় সূত্রে দাবি, মাঝপথে সাজ্জাদ শৌচাগারে যেতে চায়, আর ঠিক সেই সময় পাঞ্জিপাড়ার ইকোরচোলা এলাকায় দাঁড়িয়ে যায় পুলিশের সেই প্রিজন ভ্যান, যা পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র 500 মিটার দূরত্বেই। আর তাতেই প্রশ্ন উঠছে, কেন পাঞ্জিপাড়া ফাঁড়িতে না নিয়ে গিয়ে মাঝ রাস্তায় জাতীয় সড়কেই এই প্রিজন ভ্যানকে দাঁড় করালো পুলিশ? ये जो जब लौट रहा था तो सडनली जो अक्यूज्ड है उसी ने सडनली वो कहाँ से उसको आर्म्स मिला, हम लोग उस पर इंक्वायरी कर रहे हैं, और ही वाज हाइडिंग दैट वेपन इनसाइड हिज ब्लैंकेट। तो सडनली मतलब हमारे जो एस्कॉर्ट पार्टी को उसने बोला कि उसको मतलब ही वांट टू यूज द अटेंड द नेचर्स कॉल। जब वो नीचे उतरा तो उसके बाद सडनली नेचर्स कॉल करने के बहाने उसने सडनली সাজ্জাকের কাছে সেই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, আর সেটাও কি পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে না? অর্ডার যে জায়গায় পৌঁছেছে, এখানে আমরা গাজা স্ট্রিপে আছি না আমরা পশ্চিমবঙ্গে আছি, বা আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, মানে তার সাথে তো প্রত্যেকটা জায়গায় আমাদের মিল আছে। তাহলে এটা কি অপরাধীদের স্বর্গরাজ্য? তৃণমূলের সরকারের আমলে যারা দুর্নীতি সঙ্গে যুক্ত সমাজ বিরোধী যারা আছেন, তাদের হাতকে শক্ত করার কাজ শাসক দল করেছে এবং পুলিশ প্রশাসনকে পঙ্গু করে সকলকেই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। ঘটনা নয়, খারাপ ঘটনা। কেন হলো, কি হলো, পুলিশ প্রশাসন পুরোদস্তুর তদন্ত শুরু করে দিয়েছে। প্রশাসন পুরোটা নজর রাখছে এবং বিস্তারিত কি কেন এরম প্রথমেই প্রাথমিক কোনো কথার উপর তো কোনো মন্তব্য হয় না। তাছাড়া এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে এই মুহূর্তে সেরকম কোনো খবরও আসেনি। এটা যেটা ঘটেছে একটা অপরাধজনিত ঘটনা, সেটা পুলিশ দেখছে। পুলিশ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন, কিন্তু মালদার রেশ কাটতে না কাটতেই যেভাবে উত্তর দিনাজপুরে পুলিশের ওপর গুলি চলল তা রীতিমতো উদ্বেগের বিষয়। রূপক ঘোষ, প্রসেনজিৎ চৌধুরী ও দীক্ষা ভূঁইয়া রিপোর্ট, TV9 বাংলা। ছবি কথা বলে দেখাবো বসিরহাটের একটি পঞ্চায়েতের ছবি। 2.5 লাখি টয়লেট, ভাবতে পারেন এমন দুর্নীতির অভিযোগ রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, যদিও অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। 2.5 লাখি টয়লেট মানে পাশাপাশি দুজন দাঁড়াতে পারেন এমন টয়লেট বানাতে নাকি 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বসিরহাট 2 নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার আন্দোলপোতায় একটি বিনোদন পার্ক রয়েছে, রোজ ভিড় ভালোই হয়, তাই টয়লেট তৈরির প্রয়োজন ছিল। তা বলে খরচ 2,49,625 টাকা। ভোট বসতেই হাসাহাসি আর ফিসফিসানি শুরু হয়েছে গ্রামে। পেশায় রাজমিস্ত্রি সিদ্ধেশ্বরনাথ শৌচালয় দেখতে গিয়েছিলেন। এত টাকা কিসে খরচা করলো আমি জানি না। এখন আমি তো নিজে একজন রাজমিস্ত্রি কাজ করি, তাই দেখলাম এখানে বড় জোর এটা 15 থেকে 20,000 টাকা খরচা হওয়ার একটা কথা ছিল। বাকি টাকা কি করেছে আমি বলতে পারবো না। সিদ্ধেশ্বর যেটা বলেননি সেটা সরাসরি বলছেন অন্য বাসিন্দারা। দুর্নীতির অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। 15,000 20,000 টাকা খরচ হবেই না। এই টাকাগুলো কোথায় গিয়েছে? মেম্বার প্রধান আত্মসাৎ করেছে। টাকাটা তালি পঞ্চায়েতের মেম্বার প্রধান এরাই রামদরপুর অঞ্চলের এরাই তালি সব খেয়েছে। অভিযোগ উড়িয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বলছেন বোর্ড অন্য কেউ বসিয়ে বদনাম করার চেষ্টা করছে। একটা কথা শুনতাম যে কান নিয়ে গেল চিলে, কিন্তু আমি কানে না ধরে হাত না দিয়ে চিলের পিছনেই ছুটছি।
সেরকমই একটা ব্যাপার এই আর কি। কেউ একজন ওই বোর্ডটা ওখানে লাগিয়েছে, আমরা জানি না, আমরা খোঁজখবর নিচ্ছি কে এই ধরনের কাজটা করেছে। আবার এমনও দাবি করছেন খরচ শুধু শৌচালয়ের নয়, পঞ্চায়েতের বডি মিলে ওখানে একটা 2,45,000 টাকার একটা স্কিম আমরা বানাই, সামথিং কিছু 2,45,000 সামথিং। তার মধ্যে আছে আমার 12টা বেঞ্চ আছে, একটা দোলনা আছে, একটা স্লিপার আছে, আর একটা টয়লেট আছে। কানাকানি শুরু হতেই বোর্ড বদলে গেছে। আগের বোর্ডে লেখা ছিল শৌচাগার নির্মাণে খরচ, নতুন বোর্ডে লেখা টয়লেট ও সৌন্দর্যায়নের কাজ। সৌন্দর্যায়নের আড়ালেই কি দুর্নীতি ঠেকে যাবে? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের সরকারি স্কুলগুলোর কি হাল বারবার আমরা দেখিয়েছি। শিক্ষক নিয়োগ দুর্নীতির বহর দেখে প্রশ্ন জাগে যে গ্রাম বাংলার স্কুলগুলোর সব শিক্ষক আদৌ যোগ্য তো? তেমন একটা স্কুলের কথা আপনাদের বলবো। প্রধান শিক্ষকদের সঙ্গে 2 শিক্ষকের বচসা, তার জেরে স্কুলই ছেড়ে দিয়েছিল বেশিরভাগ পড়ুয়া। সমস্যা মেটাতে এবার প্রয়োজনে স্কুলের শিক্ষকদেরই পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা সংসদ। খুব রমরমা চলতো স্কুলটা, খুব ভালো চলতো। এই ভদ্রমহিলা এই বন্ডালী মহেশখারা আসার পরে স্কুলটা তছনছ করে দিল। তমলুক শহরে 8 নম্বর ওয়ার্ডের তফসিলি অধ্যুষিত এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুল, ছাত্র সংখ্যা 37। ডিসেম্বরে হঠাৎই স্কুল ছেড়ে চলে যায় 30 জন ছাত্র। একসঙ্গে হঠাৎই এত ছাত্র টিসি নিয়ে স্কুল ছাড়ায় নড়েচড়ে বসে প্রাথমিক শিক্ষা সংসদ। অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের সঙ্গে 2 শিক্ষকের কাজিয়ার জেরেই তিতিবিরক্ত হয়ে স্কুল ছেড়েছে পড়ুয়া। সেই অভিযুক্ত শিক্ষকদের নিয়ে শুনানির পর বড়সড় সিদ্ধান্তের কথা জানালো জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ছাত্রদের স্কুলমুখী করা না গেলে প্রয়োজনে 3 শিক্ষককেই অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো শুনানিতে। হিয়ারিং থেকে বুঝে নিয়েছি যে এই শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এই স্কুলের উন্নতি হবে না। সেক্ষেত্রে এই শিক্ষক শিক্ষিকাদের আমরা চেঞ্জ করে যাকে যেখানে আনার দরকার, ডিস্ট্রিক্ট যা যা ডিসিশন নেওয়ার আমরা নিয়ে আমরা বিদ্যালয়টাকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো। শিক্ষা সংসদ কড়া সিদ্ধান্ত নিলেও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি শুনানিতে থাকা শিক্ষকরা। এখন আমরা চেষ্টা করব, যেটা স্যার আমাদের বলেছেন, চেয়ারম্যান স্যার বলেছেন যে আমরা সবাই মিলে স্কুলটা যাতে সুন্দরভাবে চলে এবং সেইভাবে অনেক স্টেপ নিতে হবে আমাদের। বললাম তো আমার কিছু এখানে বক্তব্য নেই, চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আপনার বিরুদ্ধে কি কিছু ওনারা বলেছেন নাকি? না, আমি কিছু বলতে পারলাম না। গত আগস্ট মাসে বর্ণালী মহেশ বদলি নিয়ে ওই স্কুলে প্রধান শিক্ষকের পদে যোগ দেন। এরপরই বর্ণালী মহেশ 2 সহ শিক্ষকের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। স্কুলের শিক্ষক সংঘাতে পরিস্থিতি এমন হয় যে অভিভাবকরাও এ নিয়ে প্রতিবাদ করেন। তাদের অনেকের অভিযোগের নিশানায় ছিলেন বর্ণালী মহেশ। ওই স্কুলে আমরাই পড়াশোনা করেছি, খুব রমরমা চলতো স্কুলটা, খুব ভালো চলতো। ভয়ে সবাই টিসি নিয়ে নিচ্ছে, ওই স্কুল আর পড়বে না, ও যতক্ষণ না যায় ওই স্কুলে কেউ পড়বে না। হেড ম্যাডামটা বন্ডালী মহেশখারা। এই ক্ষোভের মাঝেই এই দিন স্কুলে ছাত্রদের ফেরাতে সব রকম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। প্রয়োজনে শিক্ষকদের বদলি করে এই সেশনেই প্রায় 100 জন পড়ুয়াকে নিয়ে আবারও স্কুল চালুর আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের স্কুলগুলোর হাল যে একেবারে বেহাল সে খবর আমরা বারবার দেখিয়েছি, লাগাতার দেখিয়েছি। আর TV9 বাংলার লাগাতার সেই খবরের জের কম শিক্ষক থাকা স্কুলে শিক্ষক পাঠাচ্ছে শিক্ষা দপ্তর। শিক্ষক বিনিময়ের জন্য পোর্টাল তৈরি শিক্ষা দপ্তরের যুদ্ধকালীন তৎপরতায় শিক্ষকদের এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করবে বিকাশ ভবন। কোনো শারীরিক সমস্যা আছে কিনা 17 জানুয়ারির মধ্যে সরকারি শিক্ষকদের জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।